ক্লাস 7-এর ছাত্রীরা, আজকে আমি তোমাদের ব্যাকরণ ক্লাস নেব। এর আগের দিনে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের ব্যাকরণ ক্লাস নেব আজকে। তোমরা তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের 1 নম্বর পৃষ্ঠা বের করো। তোমাদের সিলেবাসের প্রথমেই রয়েছে বাংলা ভাষার শব্দ। শব্দ কত রকমের আছে সেগুলো নিয়ে এই চ্যাপ্টারটাতে আলোচনা হয়েছে। তো চলো আমরা আজকে ব্যাকরণের প্রথম পাঠ শুরু করি। প্রথমেই বাংলা ভাষাটা নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলা ভাষাকে একটা প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। বাংলা কেন, যে কোনো ভাষাকেই, কেন নদী যেমন বয়ে চলে ভাষাও তেমন কিন্তু বয়ে চলে। এবার এই যে ভাষা এক জায়গায়, নদী যেমন বয়ে চলছে, নদীর সাথে ছোট ছোট নুড়ি কাকড় সব মিশছে, একটা বিভিন্ন পুকুরের জল মিশছে, বিভিন্ন জলাশয়ের জল মিশছে, সেরকম ভাষার মধ্যেও বিভিন্ন অন্যান্য ভাষার থেকেও একটা ভাষার মধ্যে অন্যান্য ভাষাও এসে মিশছে এবং তার ফলে এই ভাষাটা বিশাল আকার ধারণ করছে। এইবার ভাষার মধ্যে কেমন করে মেশে অন্য ভাষা, আমরা জানি আমাদের ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই বিভিন্ন জাতির একসঙ্গে বসবাস হয়ে এসেছে। কখনো আর্যরা এসেছে, কখনো মুঘলরা এসেছে, কখনো ইংরেজরা এসেছে, কখনো ফরাসিরা এসেছে। তো এই যে তারা যে এসেছে তাদের ভাষাটা আলাদা। এবার তাদের এই আলাদা ভাষা আমাদের বাংলা ভাষার সাথেও কিছুটা এমনভাবে মিশে গেছে যে আমরা আদতে মনে করি সেগুলো বাংলা ভাষা, কিন্তু আদতে কিন্তু সেগুলো বাংলা নয়। যেমন আমরা লিচু, লিচু শব্দটি যে আমরা ব্যবহার করি, আমরা জানি এটা বাংলায় আমরা লিচু বলছি, অথচ লিচুটা কিন্তু চীনের ভাষা। তেমনি বাবা, বাবা শব্দটা আমরা বাংলায় জানি বাবা, কিন্তু বাবা শব্দটাও কিন্তু বাংলার ঠিক না, অন্য একটা ভাষার থেকে এসেছে। তো এই রকম করে বিভিন্ন ভাষা থেকে একটু একটু করে নিয়ে বাংলা ভাষা আরও সমৃদ্ধশালী হয়েছে। এবার অন্য ভাষার থেকে যে ধার করে নেওয়া, এটাতে খারাপ কিছু নেই, এটাতে বরঞ্চ একটা ভাষা আরও জীবন্ত হয়ে ওঠে। একটা ভাষার মধ্যে যত বৈচিত্র্য থাকবে তত ভাষাটা জীবন্ত প্রাণবন্ত হয়ে উঠবে। এবার কি বলে, যেটা বললাম যে তাহলে বাইরের থেকে যখন মানুষেরা এসেছে তার ব্যবসা বাণিজ্যের সূত্রে, বা আমাদের ভারত থেকে যখন বাইরে গেছে বিভিন্ন কাজের সূত্রে, তখন তারা এই ভাষাগুলোকে আমদানি করেছে। তো এইবার তাহলে আমরা এটা ব্যাপারটা বুঝলাম। এবারে আমরা দেখব যে ভাষা, বাংলা ভাষাটা কিভাবে এসছে। অনেকেই বলেন যে বাংলা ভাষা সংস্কৃত ভাষার থেকে এসেছে, কিন্তু ব্যাপারটা ভুল। ভাষা, বাংলা ভাষা এসছে মানে ভাষা বিবর্তনটা হয়েছে 3টে স্তরে। এটা হচ্ছে প্রাচীন ভারতীয় মধ্য ভাষা, তারপরে মধ্য ভারতীয় আর্য ভাষা, তারপরে একটা প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তারপরে সেখান থেকে বিবর্তিত হয়ে হয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষা, আর তারপরে নব্য ভারতীয় আর্য ভাষা। এইবার আমাদের এই 3টে ভাগ তো আমরা জানলাম। কি কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষা একটা, একটা মধ্য ভারতীয় আর্য ভাষা, আর একটা কি বললাম, নব্য ভারতীয় আর্য ভাষা। এই 3টে ভাষার স্তর রয়েছে। নব্য ভাষাটাই হচ্ছে এখনকার বাংলা, ওড়িয়া ভাষা, এই সমস্ত ভাষাগুলো। তো যাই হোক, এবার এই যে ভাষার 3টে স্তর রয়েছে, এর মধ্যে আমাদের সবথেকে প্রাচীন গ্রন্থ হচ্ছে বেদ। বেদের যে ভাষাটা, সেই ভাষাটা হচ্ছে ছান্দস ভাষা। সেই বেদের ভাষাটার নাম কি বললাম? ছান্দস ভাষা। তো এইবার এই বেদটা সেই ছান্দস ভাষায় লেখা হয়েছে। এবার মধ্য ভারতীয় আর্য ভাষাটা যখন প্রচলিত ছিল, তখন এখনও এক এক জায়গার মানুষ, আমরা যেমন বাংলায় কথা বলি, এবার আমাদের এই পশ্চিমবঙ্গে মালদার মানুষ একরকমভাবে বাংলাটাকে বলে, দিনাজপুরের মানুষেরা আবার একটু অন্য রকম করে বলে, মুর্শিদাবাদের টানটা আবার একটু অন্য রকম।
তো এই রকম সেই সময়ও বিভিন্ন জায়গায় একটু আলাদা টান, একই শব্দকে আলাদা আলাদা শব্দ উচ্চারণ, এই ব্যাপারগুলো ছিল। তখন প্রয়োজন হলো যে একটা নির্দিষ্ট একটা ভাষা করতে হবে, যে ভাষাটা কিনা সারা ভারতবর্ষে একটাই ভাষা হবে। তো এবার ভাষাটা হবে কি ভাষা, তখন সবাই আলোচনা করে ঠিক করা হলো যে ভাষাটা হবে ওই যে বেদ লেখা হয়েছে ছান্দস ভাষাতে, সেই ছান্দস ভাষাটাকে পাণিনি নামে একজন ব্যক্তি তিনি সংস্কার করলেন, সংস্কার করে একটা নতুন ভাষা তৈরি করলেন। এই যে সংস্কার করলেন সেই জন্য এই ভাষাটাকে বলা হচ্ছে সংস্কৃতি। তাহলে সংস্কৃতি শব্দটা কোথা থেকে এসছে? সংস্কার থেকে। অর্থাৎ পুরনো ভাষাটাকে, ছান্দস ভাষাটাকে ওর মধ্যে আরও কিছু নতুন জিনিস দিয়ে, কিছু জিনিস বাদ দিয়ে তিনি একটা নতুন সংস্কার, নতুন জিনিস একটা সংস্কার করলেন। অর্থাৎ কিছু বাদ দিলেন আর কিছু যুক্ত করলেন, যার ফলে যে ভাষাটার সৃষ্টি হলো সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। আচ্ছা, তারপরে তাহলে সংস্কৃত ভাষাটা একটা আমরা বুঝলাম একটা কৃত্রিম ভাষা। সংস্কৃত ভাষাটা কিন্তু একটা অরিজিনাল ভাষা নয়, একটা আদি ভাষা নয়, এই ভাষাটাকে সংস্কার করা হয়েছে, এটা একটা কৃত্রিম ভাষা। তার বাংলা ভাষার জননী কখনোই সংস্কৃতি নয়। বাংলা ভাষার সঙ্গে সংস্কৃতির মিল আছে ঠিকই, বাংলা ভাষার মধ্যে 40% জুড়েই রয়েছে সংস্কৃতি ভাষা, কিন্তু বাংলা ভাষার জননী কখনোই সংস্কৃতি ভাষাকে বলা হবে না। বাংলা ভাষার জননী কাকে বলা হবে? প্রাকৃত ভাষাগুলোকে। এই প্রাকৃত ভাষা ভেঙে ভেঙে মাগধী, অপভ্রংশ, অবহট্ট এই রকম করে ভেঙে ভেঙে আজকের নব্যভারতীয় আর্য ভাষার বাংলা ভাষাতে রূপান্তরিত হয়েছে। তাহলে ভাষার আমরা দেখলাম 3টে স্তর, একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, একটা দেখলাম মধ্য ভারতীয় আর্য ভাষা, আর একটা দেখলাম নব্য ভারতীয় আর্য ভাষা। আর সংস্কৃতটা দেখলাম একটা কৃত্রিম ভাষা, আর একটা দেখলাম বেদ। আমাদের প্রাচীন ভারতের শাস্ত্র বা গ্রন্থ হচ্ছে বেদ, সেই বেদটা লেখা হয়েছিল ছান্দস ভাষায়, সেই ছান্দস ভাষাটাকেই সংস্কার করে পাণিনি তৈরি করেছিলেন সংস্কৃতি ভাষা। আর তাহলে আমরা বাংলা ভাষাটা দেখলাম যে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে। স্তরগুলো কি কি? ওই যে অবহট্ট, কী বলে, অপভ্রংশ, অবহট্ট, এভাবে স্তর পেরিয়ে আজকের বাংলা ভাষা এসছে। এবার বাংলা ভাষার আদি যে শব্দগুলো যেগুলো, সেগুলো হচ্ছে ওই অস্ট্রিক গোষ্ঠীর শব্দ, তারপরে কিছু দ্রাবিড়, মঙ্গলয়েড, এদের যে শব্দগুলো রয়ে গেছে সেগুলোকে বলা হচ্ছে দেশি শব্দ। ভাষাকে, বাংলা ভাষাকে এবার আমরা কয়েকটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে দেশি শব্দ, আর একটা হচ্ছে তৎসম, একটা তদ্ভব, ঠিক আছে? এইভাবে আমরা ভাগ করব। তাহলে এবার প্রথমে আমরা দেখব দেশি শব্দ কোনগুলো। তোমাদের বইতে 2 নম্বর পৃষ্ঠাতে এই যে নিচের দিকে রয়েছে দেশি শব্দগুলো, তোমরা এগুলো বাড়িতে দেখে নেবে। ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা, খোপা, টোপর, এরকম প্রচুর শব্দ দেওয়া আছে। একই সঙ্গে দেওয়া আছে ধেই ধেই, হাঁসফাঁস, লটপট, মিটিমিটি, এই ধরনের অনুকার শব্দও রয়েছে। অনুকার শব্দ কাকে বলে? একই শব্দ যখন 2 বার উচ্চারণ হবে, একই শব্দ যখন 2 বার উচ্চারণ হবে তখন তাকে অনুকার শব্দ বা ধনাত্মক শব্দ বলে। এখানে দেখো তোমাদের দেওয়া আছে ধেই ধেই, হাঁসফাঁস, লটপট, মিটিমিটি। মিটিমিটিতে তাহলে মিটিটাই 2 বার লেখা হয়েছে, মিটি মিটি, লটপট, ধেই ধেই, ঠিক আছে? তাহলে একই শব্দ বা একই ধরনের শব্দ, যেমন লটের সঙ্গে পটের একটা মিল আছে, তাহলে লটপট। তো এইরকমই এদেরকে বলা হয় ধনাত্মক বা অনুকার শব্দ। তাহলে আমরা দেশি শব্দগুলো দেখে নেব, বইতে প্রত্যেকটা আমরা পড়ব এবং প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করব। তার কারণ যদি আসে কয়েকটি দেশি শব্দ লেখো, তাহলে তোমরা এখান থেকে লিখবে। অন্তত পক্ষে আমি বলবো 5টা থেকে 6টা শব্দ প্রত্যেকে মুখস্থ করবে এখান থেকে, ঠিক আছে? আর এমনিতে তোমরা প্রত্যেকটা তো অবশ্যই পড়বে। আচ্ছা, তারপরে রয়েছে তৎসম শব্দ।
এইখানে একটা জিনিস বলে রাখি, এই যে এইখান থেকে তৎসম শব্দ কাকে বলে এরকম প্রশ্ন আসতে পারে। কাজেই তোমাদের এখানে যে নীল রঙের অংশটা রয়েছে এটা তোমরা ভালো করে মুখস্থ করবে, বুঝে নিয়ে মুখস্থ করবে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তৎসম শব্দ কাকে বলে। তৎসম শব্দটা সংস্কৃত শব্দ থেকে অপরিবর্তিত হয়ে বাংলা যে শব্দ যেগুলো এসেছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। অর্থাৎ যেগুলো পরিবর্তন হয়নি, যে শব্দগুলোর কোনো রকম পরিবর্তন হয়নি তাদের বলা হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে, সেগুলো সংস্কৃত শব্দগুলোকেই লেখা হয়েছে। কী কী এই যে দিয়েছে, মাতা, বন্ধু, বৎস, সন্তান, স্নেহ, আকাশ, পর্বত, নতুন, সঞ্চয়, পদ, বণিক, প্রশ্ন, বৃত্ত, জল, এই ধরনের শব্দগুলো এই যে তোমরা এখান থেকে সবগুলোই পড়বে এবং ওই 5-6টা করে মুখস্থ অবশ্যই করবে। আর হয়ে গেল। আচ্ছা, এরপরে রয়েছে তদ্ভব শব্দ। তৎ শব্দটির অর্থ হচ্ছে সংস্কৃত, আর ভব হচ্ছে তার থেকে জাত বা সেখান থেকে সৃষ্টি হওয়া। তাহলে সংস্কৃত শব্দ থেকে পরিবর্তিত হয়ে যে সমস্ত শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে দীর্ঘ সময় ধরে পরিবর্তনের মাধ্যমে অপভ্রংশ, অবহট্ট এভাবে পরিবর্তনের মাধ্যমে যে শব্দগুলো তৈরি হয়েছে তাদেরকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দগুলোর উদাহরণ রয়েছে যেমন গাত্র, গা, আ, গা, এভাবে 3টে পর্যায় কিন্তু দিতে হবে। তারপরে রয়েছে হস্ত, হত্ত, হাত, মৎস্য, মৎস্য, মাছ, চন্দ্র, চন্দ, চাঁদ, এভাবে। আর প্রত্যেকটাতে এই চিহ্নটা তোমরা অবশ্যই দেবে, যে মূল যে শব্দটা তার দিকে অ্যারো চিহ্নটা এরকম করে হবে। ঠিক আছে, তারপরে আবার যে ভেঙে যে চিত্রটা সেটা হবে, তারপরে এখনকার যে শব্দটা। এভাবে তদ্ভবতে 2টো স্তর আমাদের, এই 3টে স্তর আমাদের লিখতে হবে। এখানে প্রচুর উদাহরণ দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই সেগুলোকে ভালো করে দেখবে, ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু যে কোনো উদাহরণ নিয়ে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা ভাষা, প্রাকৃত ভাষার থেকে একটা তদ্ভব শব্দ হয়। এই শব্দগুলোর গুরুত্ব বাংলা ভাষায় অনেক, কেননা প্রাকৃত শব্দগুলো হচ্ছে একদম প্রাচীন শব্দ। তো এবার সেখান থেকে প্রাকৃতর থেকে রূপান্তরিত হয়েও অনেক শব্দ বাংলায় এসেছে। তো এবার এইগুলোকে কিছু রূপান্তরিত তদ্ভব শব্দ বলা হয়েছে। যেমন তামিল থেকে এসেছে, তোমাদের বইতে দেখো 5 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তামিল থেকে এসেছে পিল্লই থেকে পিল্লিক, তারপর পিলুয়া, তারপরে পিলে। মুটে থেকে মুটক, তারপরে মুডোয়া, তারপরে মোট। তাহলে পিলে চমকানো আমরা বলি, মোট বওয়া আমরা বলি। এবার গ্রিক থেকে এসছে দ্রাখমে, দ্রম্য, দম্মে, দাম, এভাবে এসছে। তো এইভাবে তোমাদের শব্দগুলো দেওয়া রয়েছে। পার্শ্বিক শব্দ রয়েছে, তুর্কি শব্দ রয়েছে, পল্লবী রয়েছে, হয়ে গেল। এরপরে রয়েছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। তৎসমটা আমরা প্রথমে জেনেছি যে সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে। তৎ অর্থাৎ সংস্কৃত, সম অর্থাৎ সমান, সংস্কৃতের সমান। কিন্তু এখানে আমরা দেখতে পাবো ভগ্ন অর্থাৎ ভেঙে গেছে। ওই তৎসম সংস্কৃত শব্দটা কিছুটা ভেঙে বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে বলা হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। সেগুলো কি কি? কৃষ্ণ থেকে হয়েছে কেষ্ট, বিষ্ণু থেকে বেষ্টু, তারপরে যে বৃহস্পতিকে অনেকে বলে বৃহস্পতিবার। এগুলো কি করে হয়? উচ্চারণের ত্রুটির জন্য, যে কেউ হয়তো উচ্চারণ করতে পারে না বৃহস্পতি শব্দটা একটু কঠিন লাগে, তাহলে সেখান থেকে ভেঙে কি করে নিয়েছে বৃহস্পতি। তারপরে রোদ্দুরকে বলছে রৌদ্র না বলে আমরা বলি খুব রোদ উঠেছে, খুব রোদ্দুর উঠেছে। রাত্রিকে বলি রাত্রির, গ্রামকে বলে অনেকে গেরাম, পথ্যকে পথ্যি, গৃহস্থকে গেরস্থ। এইভাবে শব্দগুলো পরিবর্তন হয়ে গেছে। তাহলে এদেরকে কী বলা হচ্ছে? অর্ধ তৎসম শব্দ। তাই এগুলো কেন পরিবর্তন হয়েছে? মানুষের উচ্চারণের সুবিধার জন্য এগুলো পরিবর্তন হয়ে গেছে। এরকম প্রচুর উদাহরণ রয়েছে, সেখান থেকে
প্রত্যেকটা উদাহরণই তোমরা দেখবে, ঠিক আছে। আর ওই যে নীল অংশটা যে রয়েছে ওই কাকে বলে সেটা তোমরা ভালো করে পড়ে মুখস্থ করে নেবে। আর ধরো দিয়ে দিল পেন নাম। পেন নাম শব্দটি কী শব্দ? তাহলে পেন নাম কোথার থেকে এসেছে? পেন নাম হচ্ছে প্রণাম থেকে এসেছে। এটা কোথাকার না, এটা অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। বলা হলে একটি ভগ্ন তৎসম শব্দের উদাহরণ দাও, তাহলে দিয়ে দিলে গৃহিণী, গিন্নি, কৃষ্ণ থেকে কেষ্ট। আচ্ছা, এর পরে রয়েছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ এসেছে প্রথমেই আমি বলেছিলাম ভারতবর্ষ থেকে মানুষজন যেমন বিদেশে বাণিজ্য করতে যেত, তেমন বিদেশ থেকেও মানুষজন ভারতে আসতো ব্যবসা বাণিজ্য করতে, এবং তার ফলে এই যে ভাষার আদান প্রদান হয়েছে, কিছু শব্দ বাংলা ভাষায় চিরদিনের জন্য থেকে গেছে, সেগুলোকেই বলা হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দের মধ্যে সব থেকে বেশি আরবি, ফার্সি আর ইংরেজি। কেননা এই তিন দেশ থেকেই প্রথমে আরবি ফার্সি ভাষার মানুষেরাই এসেছিল, এবং তখন মনে করা হয়েছিল আরবি ফার্সি ভাষাটাই হয়তো আমাদের সরকারি ভাষা হিসেবে থেকে যাবে, কিন্তু তার হলো না। তারপরে ইংরেজি ভাষা হলো। যাই হোক, ইংরেজরা অনেক দিন যেহেতু ছিল, ওই জন্য ইংরেজি ভাষাটা আমাদের বাইরে গেলে বলা হচ্ছে সরকারি ভাষায় বলা হচ্ছে। তার কারণ কি না, ইংরেজি ভাষাতে কথা বললে বাইরের রাজ্যগুলোতে বুঝতে পারে। তো যাই হোক, আরবি থেকে এরকম তাহলে অনেক আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা, জাপানি, বর্মি, রুশ, এগুলো প্রচুর শব্দ, প্রচুর দেশের শব্দ, প্রচুর ভাষাভাষীর মানুষের শব্দ আমাদের বাংলা ভাষায় এসে যুক্ত হয়েছে। আরবির দেখে নিই আমরা, যেমন হাওয়া, বাকি, মতলব। দেখো হাওয়া শব্দটা, এটা আমরা জানি, ছোটোবেলা থেকে শুনে আসছি হাওয়াটা হচ্ছে বাংলা শব্দ আমরা জানি, কিন্তু আসলে এটা কিন্তু আরবি শব্দ, আরবি থেকে এটা বাংলায় এসেছে। গরিব, আদায়, জিম্মা, ওয়াকিবহল, সাহেব, হাজির, এই ধরনের শব্দগুলো হচ্ছে আরবি। তারপরে ফার্সি রয়েছে কোমর, হাজার, চেহারা, শিকার, পোশাক, রোজ, খুব, চাকরি, কাকা, বনেদি, বাহার, দরখাস্ত, এরকম প্রচুর শব্দ। কাকা শব্দটা আমরা জানি বাংলা কাকা, কিন্তু এটা কোথা থেকে এসেছে? তাহলে ফার্সি থেকে এসেছে। এরপরে ইংরেজি শব্দগুলো তো বলে দিতে হয় না, ইংরেজিগুলো ইংরেজিভাবে রয়েছে, যেমন গভর্নমেন্ট, লাইসেন্স, এগুলো কিন্তু দেখলেই বোঝা যায়। ইংরেজি শব্দটা আমাদের বুঝতে বেশি সুবিধা হবে পরীক্ষায় প্রশ্নোত্তরে, যে এই শব্দগুলো ইংরেজি, কিন্তু আরবি ফার্সিটা একটু ভালো করে দেখে নিতে হবে। এরপরে রয়েছে ফরাসি, রয়েছে কাফে, কার্তুজ, কুপন, বুর্জোয়া, রেস্তোরাঁ। আচ্ছা, তারপরে পর্তুগিজ রয়েছে পিস্তল, আলপিন, চাবি, কামড়া, বোতল, পেয়ারা, সাগু, এই ধরনের। বারান্দা, দেখো আলমারি শব্দটা আমরা জানতাম ইংরেজি শব্দ না, কিন্তু দেখো এখন আমরা জানতে পারলাম এটা পর্তুগিজ শব্দ, আলমারি। আচ্ছা, তারপরে বারান্দা, এই ধরনের শব্দগুলো। এরপরে রয়েছে ওলন্দাজ শব্দটা ইস্কাপন, রুইতন, হরতন, তুরুপ, স্ক্রুপ ইত্যাদি। তুর্কি রয়েছে কিছু, বাবা, দেখো বাবা শব্দটা তুর্কি শব্দ, আমরা জানি এটা বাংলা শব্দ। বারুদ, বোম, বাহাদুর, কুলি, বনকা, উর্দু ইত্যাদি। চীনা, যে চা, চিনি, লিচু, লুচি, দেখো লুচি শব্দটা আমাদের বাঙালিদের এত প্রিয়, লুচি এত প্রিয় খাবার, আমরা জানি ওটা বাংলা শব্দ, কিন্তু আদতে ওটা চীনের শব্দ, চীনা ভাষা। তারপরে জাপানে রিক্সা, হাসনোহাসা, হারিকিরি, সুডোকু, তারপরে সুনামি, মাঙ্গা, জেন। বর্মি রয়েছে লুঙ্গি, ঘুগনি। রুশ রয়েছে বুলশেভিক, সোভিয়েত, স্পুটনিক। পেরু রয়েছে কুইনিন। ইতালীয় রয়েছে ম্যাজেন্টা। অস্ট্রেলীয় রয়েছে ক্যাঙ্গারু, বুমেরাং। তিব্বতী রয়েছে লামা। মিশরীয় রয়েছে মিছরি, ফেরাও। স্পেনীয় তামাক। এইগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের ভালো করে পড়তে হবে, আমি বারে বারে বলছি, প্রত্যেকটি শব্দই তোমরা ভালো করে পড়বে। এরপরে রয়েছে বাংলার ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ। ভিন্ন ভিন্ন শব্দ হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, তামিল, মুন্ডারি, তেলেগু, সাঁওতাল, ওরাও, এই সমস্ত ভাষার শব্দগুলো দেখতে হবে, ঠিক আছে। এরপরে রয়েছে মিশ্র শব্দ। মিশ্র শব্দ কোনগুলোকে বলবো? তৎসম, তদ্ভব, মিশ্রণ হয়ে যে শব্দ তৈরি হয়েছে, তারপরে তাদেরকে বলা হচ্ছে মিশ্র শব্দ বা সংকর শব্দ।
এইভাবে তৎসম তদ্ভব, কোনোটা আবার তৎসমদেশী। এখানে দেখো এই যে 8 নাম্বার পৃষ্ঠায় তোমাদের রয়েছে তৎসম যোগ তদ্ভব। আকাশ গাং, আকাশটা হচ্ছে তৎসম শব্দ আর তদ্ভব হচ্ছে গাং শব্দটা তদ্ভব শব্দ। এরকম তৎসম যোগ দেশি, জল ঢাকা, তাহলে জলটা হচ্ছে তৎসম, দেশি হচ্ছে ঢাকা। এইরকম করে ভাগ করে দেওয়া আছে। বিদেশি যোগ তদ্ভব, মাস্টার মশাই, বিদেশি হচ্ছে মাস্টার, তদ্ভব শব্দ মশাই। ডাক্তার বদ্যি, ডাক্তার শব্দটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, তার সাথে বদ্যিটা তদ্ভব শব্দ। এই রকম করে প্রত্যেকটা রয়েছে। দেখো বিদেশি যোগ বিদেশি, বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ, এই ধরনের শব্দগুলো রয়েছে। এবার এই ধরনের শব্দগুলো আমরা হামেশাই উচ্চারণ করি, আমরা এগুলোকে বাংলা শব্দ বলেই জানি, কিন্তু আদতে এগুলো বাইরের থেকে এসেছে। তো যাই হোক, আমাদের এই বাংলা শব্দভাণ্ডারে এই যে শব্দগুলো বাইরের থেকে এসেছে, অন্য দেশের ভাষার থেকে এসেছে, এসে কিন্তু আমাদের বাংলা ভাষাটাকে আরও সুন্দর করে তুলেছে, আরও সুন্দরভাবে সজ্জিত করে তুলেছে। তো যাই হোক, যার জন্য বাংলা ভাষাটা আরও মিষ্টি মধুর হয়েছে। তো আমরা তাহলে এই ভাষার চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম, শব্দর চ্যাপ্টারটা। তো আমরা তাহলে প্রত্যেকেই ভালো করে পড়ব, তৎসম শব্দ কাকে বলে, তদ্ভব শব্দ কাকে বলে, এই আর উদাহরণগুলো আমরা প্রত্যেকটা উদাহরণ ভালো করে দেখব। বারে বারে বাড়িতে রিডিং পড়তে হবে, টেক্সট বইয়ের সমান কিন্তু অন্য কিচ্ছু নেই। কাজেই তোমরা ভালো করে পড়বে, আর কিছুদিন পরেই পরীক্ষা, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। ঠিক আছে, উদাহরণগুলো সবগুলো দেখবে এবং প্রত্যেকটি উদাহরণ থেকে কমপক্ষে 5-6টি করে ভালো করে মুখস্থ করে রাখবে, যাতে উদাহরণ আসলে অবশ্যই তোমরা দিতে পারো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। এর পরের দিন আমি আবার নতুন ক্লাস নেব।